বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি, জনতার উত্তাল জোয়ারে গত বছরের এই দিনে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য কখনোই নষ্ট হবে না, ভিডিও বার্তায় তারেক রহমানের আশা। সকল মানুষের জন্য নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া সবাই জুলাই অভ্যুত্থানের কৃতিত্বের দাবিদার, জামাত নেতাদের মন্তব্য। পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন চায় ইসলামী আন্দোলন। গণ অভ্যুত্থান দিবসে কক্সবাজারে এনসিপি নেতাদের সফর নিয়ে তোলপাড়। ব্যক্তিগত সফর বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। পিটার হাসের সাথে বৈঠকের কথা অস্বীকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঘোষণা করা হলো বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণা। এই ঘোষণা প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, আর পরবর্তীতে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। স্বাধীন বাংলাদেশে 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা এবং পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন্য আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। স্বাধীন বাংলাদেশের 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূল মন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। 80-র দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং 1991 সালে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় বলে জানান সরকার প্রধান। 1/11 ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয় বলে উল্লেখ করেন তিনি। একটি চরম গণবিরোধী, একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে। 5 আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়নের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। 5 আগস্ট 2024, কেউ বলেন গণ অভ্যুত্থান, কারো কাছে লাল বিপ্লব, আবার কারো কাছে বাংলা বসন্ত। গত বছরের এই দিনে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন স্বৈরশাসক শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে গেছেন প্রভাবশালী সব মন্ত্রী, সংসদ সদস্য ও ছাত্র জনতার রক্তে হাত রাঙানো পুলিশ বাহিনীর সদস্যরা।
এই দিনে কারফিউ ভেঙে রাজপথে নেমে আসে জনস্রোত। ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় চেপে বসা আর বিরোধী মতের মানুষ নিধনের সকল কূটচালের পরিসমাপ্তি ঘটে হাজারো ছাত্র জনতার রক্তস্নাত বিজয়ে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন আর প্রধানমন্ত্রীর কার্যালয় সত্যিকারেই হয়ে যায় জনতার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর নানা দেশে স্বৈরাচার পতনের ইতিহাস নতুন নয়, কিন্তু সরকারের পতনের পর সরকার প্রধান সহ একসাথে ৩০০ সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, তাবৎ দুনিয়ায় বিরল। শুধু রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন, যারাই গত ১৬ বছর শেখ হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সাহায্য করেছেন এমন ব্যক্তি, মসজিদের ইমাম থেকে শুরু করে মন্দিরের পুরোহিত, আন্দোলনের মুখে পালিয়ে গেছেন সবাই। আর এমনই বিরল ঘটনার সাক্ষী হয় বিশ্ববাসী। ২৪-এর ৫ আগস্ট সকাল থেকেই সমগ্র ঢাকায় শুনশান নীরবতা। তখনও কেউ জানে না পূর্ব ঘোষিত মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসলে কি ঘটতে যাচ্ছে। সারা দেশে তখন চলছে কারফিউ। টানা কয়েকদিনের আন্দোলনে সড়কে পড়ে আছে ধ্বংসযজ্ঞের নানা চিহ্ন। দুপুরে ঢাকা অভিমুখে ধেয়ে আসা জনস্রোতের খবর সর্বপ্রথম সরাসরি প্রচারিত হয় বাংলা ভিশনে, যে খবরে চারদিক থেকে নেমে আসে মানুষ। জনসমুদ্র ছুটে যাচ্ছে গণভবনের দিকে। আপনাকে একটু দেখাতে চাই, চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। আমরা বনানীর থেকে ঠিক এই মিছিলের পেছন যে কোথায় সেটি আসলে কারো পক্ষেই বলা সম্ভব নয়, কারণ আমরা কারো কাছে শুনেছি এই মিছিল টঙ্গী পর্যন্ত, কারো কাছে শুনেছি এটি তার চেয়েও বেশি। এই মিছিলটি কিন্তু অগ্রভাগ আরো আধা ঘন্টা আগে বনানী অতিক্রম করেছে, কিন্তু আধা ঘন্টা পার হলেও এখন পর্যন্ত কিন্তু এই মিছিলের পেছন সেটি আমরা দেখতে পাচ্ছি না। একদিকে চলছে কারফিউ, অন্যদিকে মারমুখী অবস্থানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। যাত্রাবাড়ি, চানখারপুল, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, শাহবাগ, আমিনবাজার ও মোহাম্মদপুরে তখনও চলে পুলিশের নির্মম গুলিবর্ষণ। পুলিশের ল্যাথল উইপন এর সামনে বুক চিতিয়ে সেদিনও জীবন দিয়েছে অগণিত মানুষ। কে জানতো এই দিনেই দেশ ছেড়ে পালাবেন শেখ হাসিনা? অথচ গণভবনে বসে তখনও ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর নীল নকশা আঁকতে থাকেন রক্তপিপাসু লেডি অব মাফিয়া। তার সেই নীল নকশা ভেস্তে যায় সেনাবাহিনী গুলি চালাতে অপারগতা প্রকাশের মধ্য দিয়ে। উল্টো হাসিনাকে পালাতে ৪৫ মিনিট সময় বেঁধে দেয় সামরিক বাহিনী। এরপর সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে এয়ারপোর্টে গিয়ে বিমান বাহিনীর একটি কার্গো বিমানে ভারতে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার এমন পালিয়ে যাওয়ার তথ্য তখনও জানে না পুলিশ, তাই পালানোর পরেও ছাত্র জনতার সাথে যুদ্ধ চালিয়ে যায় তারা। এর মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ১:৩০টার দিকে রাস্তা ছেড়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী। বেলা ২টার দিকে হাসিনা পালিয়ে যাবার খবরে রাজপথে নামে জনতার ঢেউ, যে ঢেউ চূর্ণ বিচূর্ণ করে দেয় স্বৈরাচারের মস্তককে। ঢাকা সহ সারা দেশের মানুষ রাস্তায় নেমে ভাসতে থাকে আনন্দ জোয়ারে। রাষ্ট্রের উপর ১৬ বছর চেপে বসা জগদ্দল পাথর সরে যাওয়ায় খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার কাছে সিজদায় লুটিয়ে পড়ে মানুষ। বিকেল ৪টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার পদত্যাগ ও ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ঘোষণা দেন। প্রিয় দেশবাসী, দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এভাবেই স্বৈর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে থাকে মানুষ। মাত্র ২.৫ সপ্তাহে ছাত্র জনতার রক্তকারি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে লেখা হয় এক বিরল ইতিহাস। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, যা কখনোই নষ্ট হবে না। তিনি বলেন, দেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না, গণতন্ত্র হত্যার সুযোগও কাউকে দেয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের সময় বিএনপি সহ ভিন্ন দল এবং মতের গণতন্ত্রের পক্ষের শক্তির লাখো কোটি নেতাকর্মীর জন্য
দেশকে নরকে পরিণত করে রাখা হয়েছিল। শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ, আমাদের এইসব সাহসী সন্তানদের বুকে গুলি করে হত্যা করা হয়েছে। শুধুমাত্র 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, শ্রমজীবী, পেশাজীবী, ফ্যাসিস্টের গুলির নিশানা থেকে কাউকেই রেহাই দেওয়া হয়নি। এই অভ্যুত্থানে আহত হয়েছেন কমপক্ষে 30,000 মানুষ। হাত পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে আমাদের শত শত সন্তান, শত শত ভাই ও বোনেরা চিরতরে পঙ্গু হয়ে গিয়েছেন, কিংবা চোখ হারিয়ে আজীবনের মতন অন্ধ হয়ে গিয়েছেন বহু মানুষ। এজন্যই আমি বলি, 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ, আর 2024 সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ। হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছে। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হবে না ইনশাল্লাহ। কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমি মনে করি এসব প্রশ্নে জাতীয় ঐক্য বহাল আছে, থাকবে ইনশাল্লাহ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালালেও ক্ষুদ্র স্বৈরাচার ফ্যাসিস্ট রেখে গেছেন। সাংঘর্ষিক রাজনীতি ও মব কালচারে জড়িতদের সাথে শেখ হাসিনার কোনো ব্যবধান নেই। দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটিতে জুলাই গণ অভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, একক কর্তৃত্বের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে সহনশীল গণতান্ত্রিক আচরণের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে। সাধারণ মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, যারা তা ধারণ করতে পারবে না তাদের রাজনীতি করার দরকার নেই বলেও জানান আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ 16 বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরশাসন জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। সেই পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে 5 আগস্ট সকালে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে। এসব মামলা থেকে রক্ষা পাননি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, দলটি প্রতিহিংসায় বিশ্বাস করে না বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় গণমিছিল ও সমাবেশ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের নেতারা অভিযোগ করেন, দেশের কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া অন্য সবাই জুলাই গণ অভ্যুত্থানের অংশীদার। তাই এ বিষয়ে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল 10টায় মহাখালীর কলেরা হাসপাতালের সামনে সমাবেশ করেছে জামাত ইসলামী মহানগর উত্তর। উপস্থিত ছিলেন জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি জানান, জনগণের রক্তের উপর দিয়ে জুলাই অভ্যুত্থান হয়েছে, তাই সংস্কার ছাড়া নির্বাচন ঘোষণা করলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। রাজধানীর পুরানা পল্টনে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মোড়ে গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। জুলাই আন্দোলন একক কোনো দল বা ব্যক্তির নেতৃত্বে হয়নি। এই আন্দোলন নিয়ে কারো একক কৃতিত্ব নেওয়ারও কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পরে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। এ সময় নেতারা বলেন, 1 বছরে কারো বিচার করতে না পারা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা বলেও মনে করেন সংগঠনটির নেতারা। ছাত্র জনতার রক্তের মর্যাদা না দেওয়া হলে ব্যর্থ হবে জুলাইয়ের আন্দোলন। বলেন, শেখ হাসিনা জালেম হয়ে উঠেছিল, তার পতন হয়েছে। তার মতো কেউ জালেম হয়ে উঠতে চাইলে তারও পতন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। একদল ইতিহাস ভুলে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে যুক্ত হয়েছে। জুলাইয়ের সুন্দর সুযোগ নষ্ট না করে পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন করতে হবে। রাজধানীতে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে একথা বলেন ইসলামী আন্দোলনের আমির।
তিনি আরও বলেন, আর যেন ফ্যাসিস্ট ও খুনি তৈরি না হয়, রাষ্ট্রীয়ভাবে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আর কোনোভাবেই ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরের মাথা উঁচু করতে দেয়া যাবে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কারের আগে নির্বাচন নয়, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন মানবে না ইসলামী আন্দোলন। ৭১-এর রক্তের সুফল মানুষ পায়নি, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধেরও জোর দাবি জানান বক্তারা। গণঅভ্যুত্থান দিবসে হঠাৎ এনসিপির ৪ নেতার কেন কক্সবাজার সফর, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। আজ সকাল 10:30টার দিকে কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ ৪ নেতা। গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করছেন এনসিপির নেতারা। এনসিপির ৪ নেতা হলেন নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, শারজিস আলম, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। মুঠোফোনে সাংবাদিকদের নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এটা তাদের ব্যক্তিগত সফর। পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তা গুজব। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৬ ঘন্টা পর সাভারবাসীর উপর নেমে আসে চরম স্টিম রোলার। বিজয় মিছিলে গিয়ে আওয়ামী সন্ত্রাসী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর এলোপাথারি গুলিতে নিহত হন বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া ৩০ থেকে ৩৫ জন ছাত্র জনতা। আহত হয়ে অঙ্গহানি হয়েছে অনেকের, আবার অনেকেই আমৃত্যু পঙ্গুত্ব বরণ করেছেন। আজও কান্না থামেনি নিহতদের পরিবারের। মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন স্বজন হারানো পরিবারগুলো। গত বছর সাভারে সংগঠিত ৫ আগস্টের ঘটনা নিয়ে সাভার প্রতিনিধি নাজমুল হুদা শাহিনের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকার উত্তর প্রবেশদ্বার সাভার। শিল্প এলাকা হিসেবে পরিচিত এ জনপদে প্রায় ১.৫ কোটি মানুষের বসবাস। বৈষম্য বিরোধী আন্দোলনে ফুঁসে ওঠে এখানকার ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণীর শ্রমিকরা। পুলিশ ও পতিত আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন প্রায় ১/২ প্রতিবাদী তরুণ তরুণী। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতা বিজয় মিছিল বের করে। সাভার বাস স্ট্যান্ড, পাকিজা মোড়, থানা বাস স্ট্যান্ড, গ্যান্ডা বাস স্ট্যান্ড, রেডিও কলোনি বাস স্ট্যান্ড ও হেমায়তপুর সহ ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্র জনতা ও সাধারণ মানুষ দখলে নেয়। লং মার্চ টু ঢাকায় অংশ নেয় সকালের দিকে যৌথ বাহিনীর হাতে আটকদের ছাড়িয়ে নিতে আনন্দ মিছিলের একটি অংশ থানার সামনে যেতেই পুলিশের বাধার মুখে পড়ে। বেলা ৪টা থেকে ৬টা পর্যন্ত ছাত্র জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে যৌথ বাহিনী ছাত্র জনতাকে লক্ষ্য করে শত শত রাউন্ড গুলি ছোড়ে। থানায় যখন মানুষজন যা করলো, ভিড় জমাইলো, তখন ওরা এলোপাতাড়ি গুলি করা শুরু করলো। এই গুলিতে সাথে সাথে প্রায় ৩০-৪০ জন মানুষ মারা গেল। অনেক নোখানের ব্যবস্থা করছে, ওই লাশ পরে খাটের নিচে তিনি ভেতর থেকে আমরা টাইনে বের করছি। মনে করে এই দিকে পড়েছে মানুষ, উপর দিয়ে মানে ওভারব্রিজ আছে না, ওভারব্রিজের উপর দিয়ে মানে গুলি করে। ঘটনার ১ বছর পরও শহীদদের পরিবারের কান্না থামেনি। সন্তান হত্যায় জড়িতদের উপযুক্ত বিচার দাবি করেছেন তারা। এই জন্য নামাজ পড়তেছি, তখন আমার ছেলের বউ এসে খালি আমার কাছ দিয়ে হাঁটতেছে। ছেলের বউ মনে হয় জানছে। পর আমি নামাজ শেষ আছে, ছেলের বউ বলতেছে আম্মু তাড়াতাড়ি করেন। কি হয়েছে? তাড়াতাড়ি করেন, মেডিকেলে যাই। ৫ তারিখে যখন আমরা খবর পাই তখন আমি অফিসেই, অনেক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেই একজন যায় বলে যে আপনার ছেলের এরকম গুলি লাগছে মাথায়। আমি দৌড়ায় আসছি, এমার্জেন্সিতে ছিল না, ওনার সাথে সাথে ওটিতে নিয়ে গেছে। ওটিতে আমি গেছি, যাওয়ার পরে দেখি যে ওর মাথায় কতগুলা কাপড় চোপড় পেঁচানো। পরে কাপড় চোপড়গুলো খুলছে আর এমনভাবে রক্ত ছুটছে, আমি ওইটা দেখে ওইখানে অজ্ঞান হয়ে যাই। যারা হত্যা করছে, যারা আমার বুক খালি করছে, অবশ্যই আমি তাদের বিচার চাই। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে বলে জানালেন এপিপি। ইতিমধ্যে কিছু মামলা চার্জশিট আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা হয়েছে, সেগুলির বিচার কাজ শুরু হয়ে যাবে। যারা হত্যাকাণ্ড ঘটাইছে, যাদের ফুটেজ দেখা গিয়েছে, তারা কেউ এই হত্যাকাণ্ডের থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। তার প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হবে। ৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের প্রত্যাশায় সাভারবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক। ২০২৪ সালে আজকের এই দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট সরকারের। বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে নানান আয়োজনে পালন করা হয়েছে দিনটি। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বরিশালের গৌরনদী ও আঘোলঝাড়া উপজেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকালে মহানগরীর গরিবুল্লাহ শাহ মাজার কবরস্থানে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দিবসটি উপলক্ষে র্যালি ও সমাবেশ হয়েছে ভৈরবে। সকালে স্থানীয় এমপি গার্লস হাই স্কুলে সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম। ফরিদপুরে বিজয় র্যালি করেছে বিএনপি। সদরপুর উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। দিনটি উপলক্ষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে। সকালে নগরীর CNB মোড়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ অন্যরা। নব উদ্যমে র্যালি হয়েছে সিলেটে। মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে নগর কোর্ট পয়েন্ট থেকে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে বক্তারা জুলাই জাগরণের চেতনা বিরোধী যে কোনো কার্যক্রম রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে দিনব্যাপী নানা কর্মসূচি পালন হয়েছে রংপুরে। জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ আবু সাইদের পরিবার, জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। দিনটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে ময়মনসিংহে। এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোক্তার আহমেদ সহ রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা। দিবসটি পালন হয়েছে খুলনায়। নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। বিজয় র্যালি হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে। দুপুরে গণ অধিকার পরিষদ উপজেলার শাখার আয়োজনে র্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সহ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে ঠাকুরগাঁওয়ে। সকালে পুরাতন বাস স্ট্যান্ড গোল চত্বরে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি হয়েছে মুন্সিগঞ্জে। সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিনটি উপলক্ষে শহীদদের স্মরণ করা হয়েছে বগুড়ায়। সকালে স্কুল ছাত্র শহীদ রাতুল, শুভ ও দর্জি শিমুল মণ্ডলের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হোসনে আফরোজ সহ অন্যরা। পরে শহীদ মুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে এক আলোচনা সভা হয়। বর্ণিল আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। এছাড়া দিনাজপুর, টাঙ্গাইল, হবিগঞ্জ, সাতক্ষীরা, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলায় পালন করা হয়েছে দিনটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ছাড়িয়েছে $30 বিলিয়ন বা ৩,০০০ কোটি টাকার মাইলফলক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন $25 বিলিয়ন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এবং রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির সুবাদে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইতে দেশে রেমিটেন্স এসেছে $248 কোটি মার্কিন ডলার। গত বছর একই সময় জুলাই আন্দোলনের মধ্যে প্রবাসীরা তাদের আয় দেশে না পাঠানোর ডাক দিলে ওই মাসের রেমিটেন্স কমে দাঁড়িয়েছিল $191 কোটি মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, গত কয়েক মাসে বিদেশি সব বকেয়া দায় দেনা পরিশোধ হওয়ায় লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে ডলারের উপর চাপ অনেকটাই কেটে গেছে। অন্যদিকে বিদেশি ব্যাংকগুলোর আস্থা ফেরায় বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এবারে আজকের আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নিখোঁজ বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে সিলেটের গোয়ালা বাজারে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমেদ জনি, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলী ও ছাত্র দলের আহ্বায়ক জোয়েব আহমদ। প্রয়াত স্বরাষ্ট্র, ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই নেতাকর্মীরা মরহুমের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানান যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস 2025 উপলক্ষে সিরাজগঞ্জে শহরের আমলাপাড়ায় প্রফেসর ডাক্তার এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেস চক্ষু হাসপাতালের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত প্রায় 1000 মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেয়া হয়। নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস এর প্রথম বার্ষিকী উপলক্ষে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আবার মাদ্রাসা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে লালমনিরহাটে। জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সেই সাথে বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ রয়েছে এই কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন। তবে দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণা প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। শেখ হাসিনার পতনের বর্ষপূর্তি, জনতার উত্তাল জোয়ারে গত বছরের এই দিনে ভারত পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য কখনোই নষ্ট হবে না, ভিডিও বার্তায় তারেক রহমানের আশা। সকল মানুষের জন্য নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া সবাই জুলাই অভ্যুত্থানের কৃতিত্বের দাবিদার, জামাত নেতাদের মন্তব্য। পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন চায় ইসলামী আন্দোলন। গণঅভ্যুত্থান দিবসে কক্সবাজারে এনসিপি নেতাদের সফর নিয়ে তোলপাড়। ব্যক্তিগত সফর বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। পিটার হাসের সাথে বৈঠকের কথা অস্বীকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।